মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে জেনারেল মঞ্জুর শোষণহীন সমাজ তৈরি করার কথা বলতেন প্রকাশ্যেই। এরশাদের দুর্নীতি, স্বজনপ্রীতি ও হয়রানি নিয়ে জুনিয়র অফিসারদের মধ্যে ক্ষোভ ছিল। গজখানিক সামনে থেকে স্টেনগানের এক ম্যাগজিন গুলি জিয়ার উপর চালিয়ে দেন। জিয়া হত্যা। সামরিক বাহিনীতে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে ভারসাম্য রক্ষা করার যে নীতি জিয়া গ্রহণ করেছিলেন, তার ফলে অনেক মুক্তিযোদ্ধা কর্মকর্তা ক্ষুব্ধ হন। ৭১-এ যারা পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল তাদের সরকারে স্থান দেওয়াটা অনেকে পছন্দ করেননি। এরশাদকে সেনাপ্রধান করায় মেজর জেনারেল মীর সাখাওয়াত আলী অতটা না হলেও মেজর জেনারেল মঞ্জুর হতাশ ও ক্ষুব্ধ হন। মুক্তিযোদ্ধা এবং পাকিস্তানের প্রথাগত কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব বেড়েই যাচ্ছিল। মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের পক্ষ থেকে জিয়ার উপর চাপ ছিল দেশে সামরিক আইন জারি করে একটি বিপ্লবী পরিষদের মাধ্যমে দেশে পরিচালনা করার। জেনারেল মঞ্জুর শোষণহীন সমাজ তৈরি করার কথা বলতেন প্রকাশ্যেই। এর ধারাবাহিকতায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সফররত অবস্থায় সার্কিট হাউসে ভোরবেলায় জিয়া একদল মধ্য পর্যায়ের সেনা কর্মকর্তার হাতে নিহত হন। জিয়া হত্যার পূর্বপর নিয়ে প্রব নিউজের প্রধান সম্পাদক ইর্তিজা নাসিম আলীর একটা অনুসন্ধানী রিপোর্ট ১৯৯৪ সালের মে মাসে মতিউর রহমান সম্পাদিত দৈনিক ভোরের কাগজ এ ধারাবাহিকভাবে ৮ কিস্তিতে ছাপা হয়েছিল। এই রিপোর্টে জানা যায় যে চট্টগ্রাম সেনানিবাস থেকে ২৯ ও ৩০ মে তারিখের মধ্যবর্তী রাত ৩:৩০টায় ৩টা গাড়ি নিয়ে ১৬ জন সেনা কর্মকর্তা প্রচণ্ড বৃষ্টির মধ্যে রওনা হন। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে। গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে যায়। গোলাগুলির শব্দ শুনে বাইরে কি হচ্ছে দরজা ফাঁক করে দেখার চেষ্টা করলেন জিয়া। গর্জে উঠল আততায়ীর হাতের অস্ত্র। ৯ মিনিটেই অপারেশন শেষ। ভোর ৪:৩০টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসে ২৪ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে মেজর মোজাফফর হোসেন ফোন করে জানালেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। এটা শুনেই মঞ্জুর চুপচাপ বসে থাকেন কিছুক্ষণ। একটু ধাতস্থ হয়ে মোজাফফরকে বললেন সব সিনিয়র সামরিক অফিসার যেন সকাল ৭টায় তার দপ্তরে হাজির থাকে। যথাসময়ে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে মঞ্জুর বললেন, কিছু সেনা অফিসার প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে। এর পেছনে অবশ্যই অফিসারদের দীর্ঘদিনের ক্ষোভ কাজ করছে। ঘটনা যখন ঘটেই গেছে আমাদের এগিয়ে যেতে হবে। ২ দিনের মধ্যেই এই বিদ্রোহের অবসান হয়। ১ জুন রাত ২:৩০টায় মঞ্জুর কয়েকজন সহযোগী সহ সেনানিবাস ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পথে হাটহাজারী থানার একদল পুলিশের হাতে তিনি ধরা পড়েন। তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তাকে চট্টগ্রাম সেনানিবাসে এনে হত্যা করা হয়। বিদ্রোহের সঙ্গে জড়িত কয়েকজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হন, কেউ কেউ আত্মসমর্পণ করেন। বিদ্রোহের অন্যতম মেজর মোজাফফর হোসেন ও মেজর সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী ১৯৮৯-৯৩ সালে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ওই সময় তাদের সঙ্গে মোজাফফর ও খালেক দেখা করলে তিনি তাদের কাছ থেকে জিয়া মঞ্জুরের হত্যাকাণ্ডের যে বিবরণ শোনেন তা হল, মতি মাহবুব ও খালেদের নেতৃত্বে ২৪ ডিভিশনের কয়েকজন অফিসার জেনারেল মঞ্জুরের অজান্তে প্রেসিডেন্ট জিয়াকে সার্কিট হাউসে থেকে অপহরণ করে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন। তারা চেয়েছিলেন জিয়াকে চাপ দিয়ে বিভিন্ন দাবি দেওয়া আদায়, বিশেষ করে সেনাপ্রধান এরশাদ সহ অন্যান্য দুর্নীতিবাজ সামরিক অফিসার এবং পাকিস্তানিপন্থী শাহ আজিজ ও অন্যান্য দুর্নীতিবাজ মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে অপসারণ করানো। কারণ এরশাদের দুর্নীতি, স্বজনপ্রীতি ও মুক্তিযোদ্ধা অফিসারদের হয়রানি নিয়ে জুনিয়র অফিসারদের মধ্যে ক্ষোভ ছিল। সার্কিট হাউসে ঢুকে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান মাতাল অবস্থায় টলতে টলতে জিয়া কোথায় জিয়া কোথায় বলে সিঁড়ি বেয়ে উপরে আসেন এবং পলকে গজখানিক সামনে থেকে স্টেনগানের এক ম্যাগজিন গুলি জিয়ার উপর চালিয়ে দেন। উপস্থিত অন্যান্য অফিসাররা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল মতিউর ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব পালিয়ে যাওয়ার সময় মানিকছড়ির কাছে গোলাগুলিতে নিহত হন। মোজাফফর ও খালেদ পালিয়ে যান। ৩০ মে ঢাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সম্মেলন হওয়া এবং এতে জিয়াউর রহমানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। জিয়ার মৃত্যু সংবাদ শুনে সম্মেলন স্থগিত হয়ে যায়। ওই সময় ঘটনাবলীর একটা চিত্র পাওয়া যায় ছাত্রদলের নেতা সাজ্জাদ হোসেনের বয়ান থেকে। ভোরে আমি শহীদুল্লাহ হল থেকে কয়েকজন সঙ্গীসহ গোলাপ শাহ মাজারের কাছে নিউ স্টার রেস্তোরাঁয় নাস্তা খেতে গিয়েছিলাম। রেডিওতে জিয়ার হত্যার খবর শুনে হলে ফিরে যাই। তারপর কয়েকজনকে সঙ্গে নিয়ে রওনা হই মিন্টু রোডে ভাইস প্রেসিডেন্ট সাত্তারের বাড়ির উদ্দেশ্যে। জিপিওর মোড়ে আসতেই দেখলাম অনেক লোক জড়ো হয়েছে। জালাল একটা স্লোগান দিল, এক জিয়ার রক্ত থেকে লক্ষ জিয়ার জন্ম নিবে। কয়েক হাজার লোকের ভিড় জমে গেল। আমরা মিছিল করে মিন্টু রোড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলাম। তারপর জহুরুল হক হলে। এই প্রথম ছাত্রদলের মিছিল নিয়ে জহুরুল হলে ঢুকলাম। তারপর শহীদ মিনারে গিয়ে মিছিল শেষ হলো। সন্ধ্যায় ৩০টা বেবি ট্যাক্সিতে তাহের মাইক লাগিয়ে
পরদিন ঢাকা স্টেডিয়ামে জিয়ার জানাজা হবে এই প্রচারের ব্যবস্থা করলাম। ইচ্ছা করেই গায়েবানা শব্দটা ব্যবহার করিনি। ভেবেছিলাম মানুষ মনে করবে জিয়ার লাশ এসে গেছে এবং তারা বেশি সংখ্যক জানাজায় হাজির হবে। সন্ধ্যায় বঙ্গভবনে শামসুল হুদা চৌধুরী, শাহ আজিজ আর ডক্টর মতিন ছিলেন। তারা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ডেকে এনে হম্বিতম্বি করলেন। কার হুকুমে জানাজার ঘোষণা দেওয়া হয়েছে? তারা বললেন, ক্যান্টনমেন্টগুলোর পরিস্থিতি আমরা জানি না, বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্ট। অ্যাক্টিং প্রেসিডেন্ট জানাজায় যাবেন না। 31 মে সকাল 9টায় ঢাকা স্টেডিয়ামে জানাজা হলো। মোনাজাতের ঠিক আগ মুহূর্তে জাস্টিস সাত্তার এসে উপস্থিত হলেন। তখন এটা অফিসিয়াল জানাজা হয়ে গেল। জিয়ার লাশ ঢাকায় আসার পর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হল স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। জিয়ার মর্মান্তিক মৃত্যুর কার্যকারণ নিয়ে পরবর্তী সময়ে অনেক লেখাজোখা হয়েছে। জিয়ার অন্যতম সহযোগী মওদুদ আহমেদের পর্যবেক্ষণে হল, যাদের উপর জিয়া বেশি নির্ভর করেছিলেন তারা যদি তাদের অনুগত্য বজায় রাখতেন তাহলে জিয়ার এরকম মর্মান্তিক পরিণতি হতো না। তার মতে দুই পক্ষই তার পতন চেয়েছে। এক পক্ষ কাজটা করেছে, লাভ গেছে অন্য পক্ষের ঘরে। দাবার চালে একদল জিতেছে, অন্য দলটি হেরেছে। জিয়া হত্যার সুযোগে জেনারেল এরশাদ ও উঁচু পদের কয়েকজন অমুক্তিযুদ্ধ কর্মকর্তা মুক্তিযুদ্ধ কর্মকর্তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন। মুক্তিযোদ্ধারা কোণঠাসা হয়ে পড়লেন। জিয়া হত্যাকারীদের তড়িঘড়ি করে বিচারের ব্যবস্থা করা হয়। বিষয়টি খুব কাছ থেকে দেখেছিলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মনির হোসেন চৌধুরী। তার ভাষ্য এখানে উদ্ধৃত করা হলো। তদন্ত কমিটি গঠন করার সময় আমি প্রস্তাব দিই যে কি কারণে অফিসাররা এই বিদ্রোহ করল তাও এই তদন্তে অন্তর্ভুক্ত করতে হবে। অকারণে কখনো বিদ্রোহ হয় না। কিন্তু এরশাদ আমার এই প্রস্তাব অনুমোদন করেননি। তাই অ্যাডজুটেন্ট জেনারেল হিসাবে এই তদন্তে আমার স্বাক্ষর থাকার কথা থাকলেও আমি তা করতে অস্বীকার জানাই। ফলে জেনারেল এরশাদ নিজেই এই তদন্তের আদেশে স্বাক্ষর করেন। খুব তাড়াহুড়ো করে তদন্ত কমিটি গঠিত হলো। তৎকালীন মেজর জেনারেল মোজাম্মেলের সভাপতিত্বে তদন্ত অনুষ্ঠিত হলো। তদন্তে 33 জন অফিসার ও 2 জন কমিশন অফিসারকে কোর্ট মার্শাল করার জন্য সুপারিশ করা হলো। এরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা। তারপর তাদের কোর্ট মার্শালের জন্য একটি কোর্ট গঠন করা হলো। কোর্ট মার্শালের সভাপতি করা হলো তৎকালীন মেজর জেনারেল আব্দুর রহমানকে। সব আইনকানুন ও নিয়মনীতি ভঙ্গ করে চট্টগ্রামের বেসামরিক জেলখানায় বিচার কার্য চলে। অভিযুক্তদের ভালোভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বিচার করা হয়। তদন্তের সময় তাদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে। সামরিক আইন অনুযায়ী বেসামরিক আইনজীবীরাও এরকম কোর্ট মার্শাল অভিযুক্তদের পক্ষে কৌশলী নিয়োজিত হতে পারেন, কিন্তু তাদের কোনরূপ সুযোগ সুবিধা না দিয়ে সামরিক কর্তৃপক্ষ নিজেদেরই ইচ্ছামতো সেনাবাহিনীর অফিসার দ্বারা অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের ব্যবস্থা করে দেন। এতে পরিষ্কারভাবেই প্রতীয়মান হয় যে আগে থেকেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই প্রহসনের কোর্ট মার্শালে 13 জন আসামির ফাঁসি এবং 24 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জিয়া হত্যা ষড়যন্ত্রে বিদেশি কোনো শক্তির ইন্ধন থাকতে পারে এবং ইঙ্গিত দিয়েছেন কেউ কেউ। এ ব্যাপারে লেখক সাংবাদিক মাহফুজুল্লাহর মন্তব্য ছিল, জিয়াউর রহমান নিহত হয়েছিলেন তার প্রিয় সহকর্মী ও অনুগত্যদের হাতে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। অতীতে ঘটনাবলী পর্যালোচনার 2টি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এর প্রথমটি হচ্ছে ষড়যন্ত্র, অপরটি হচ্ছে সেনানায়ক থেকে তার জননায়কে উত্তরণ। ষড়যন্ত্র তত্ত্বটিকে বহুল আলোচিত মনে হলেও এটি অধিকাংশ ক্ষেত্রে বাস্তব চিত্রের প্রতিফলন। এক্ষেত্রে কথাটি ষড়যন্ত্র না বলে একটি রাষ্ট্রের বিভাজনের হওয়াকে উল্লেখ করা যেতে পারে। জিয়াউর রহমানের একটি বড় অন্যায় ছিল তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চেয়েছিলেন। জিয়াউর রহমান কি ভারত ও আমেরিকা বিদ্বেষী ছিলেন? বিষয়টিকে এত সরলীকরণ করা সম্ভব নয়। জিয়াউর রহমানের অনেক সিদ্ধান্ত প্রতিবেশী ভারত সহ অনেকের উষ্মার কারণ হয়েছিল। পঞ্চম অধ্যায়, জিয়ানামা। অসামরিকায়ন। জিয়াউর রহমান যখন সেনাপ্রধান নিযুক্ত হন, সামরিক বাহিনী তখন নানা উপদলে বিভক্ত। রাজনৈতিক দলগুলো ছিল বৈরী। জিয়া ভেবেছিল সামরিক বাহিনীতে ঐক্য ফিরিয়ে আনতে হবে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে হলে অনুকূল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। জিয়া এক্ষেত্রে সফল। সামরিক বাহিনীতে তার বিরুদ্ধে অভ্যুত্থানের উদ্যোগগুলো তিনি কঠোর হাতে দমন করেন এবং একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সাহায্যে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগের আইন ভিত্তি তৈরির চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে জিয়া তুরস্কের কামাল আতাতুর্ক, মেক্সিকোর পলুতক এলিয়াস কালেম ও লাজারো কার্দেনাস এবং দক্ষিণ কোরিয়ার পার্ক চুং হি এর পথ ধরে অসামরিক জনগোষ্ঠীর সমর্থন নিয়ে ক্ষমতার ভিত পাকাপোক্ত করার চেষ্টা করেন। ভবিষ্যতে সম্ভাব্য সেনা অভ্যুত্থানের ঠেকানোর জন্য জনভিত দরকার ছিল। সামরিক জান্তা থেকে উঠে আসা রাজনীতিবিদ হিসাবে জিয়ার তৈরি বিএনপিকে তুলনা করা চলে তুরস্কের কামাল আতাতুর্কের গড়া রিপাবলিকান পিপলস পার্টি, মেক্সিকো জেনারেল কালেমের ন্যাশনাল রেভলিউশনারি পার্টি, দক্ষিণ কোরিয়ার পার্ক চুং হির ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি এবং জেনারেল চুং দু হুয়াংয়ের ডেমোক্রেটিক জাস্টিস পার্টির সঙ্গে।
বাংলাদেশের রাজনীতিতে জেনারেল জিয়াউর রহমানের উত্থান এবং এর মধ্যে সামরিক বাহিনীর কর্তৃত্ববাদী ভূমিকার পেছনে তিনটি কারণ কাজ করেছে বলে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ উল্লেখ করেছেন। কারণগুলো হলো, প্রথম, আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশকে বাঁচানো। দ্বিতীয়, দুর্বল ও ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থার ফলে তৈরি হওয়া শূন্যতা পূরণ। এবং তৃতীয়, সামরিক বাহিনীর গোষ্ঠীগত স্বার্থ দেখভাল করা। শুরুতে সামরিক বাহিনীর প্রাধান্য দৃশ্যমান হলেও রাজনৈতিক প্রক্রিয়া শুরুর চূড়ান্ত পর্যায়ে জিয়া সামরিক বাহিনীকে নৈপাত্যে ঠেলে দেন। এই সময়ে রাজনৈতিক দলগুলো ছিল বিভক্ত এবং তাদের প্রচারণা ছিল নেতিবাচক। কোনো দলের ইশতেহারে বা কথাবার্তায় নতুন চিন্তাভাবনা ছিল না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল নানান রকমের বিভক্তি। বিরোধী শিবিরের এই বিভক্তির সুযোগ নিয়ে বিএনপি একক বিকল্প হিসাবে দাঁড়িয়ে যায়। বিএনপি তৈরির মাধ্যমে জিয়া সামরিক বাহিনীর বাইরে ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তারপরও তাকে সামরিক কমান্ডারদের আস্থার উপর নির্ভর করতে হয়েছে। সামরিক বাজেট বাড়িয়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখার সুযোগ দিয়ে জিয়া একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। জিয়া রাজনৈতিক দল তৈরিতে মনোযোগ দেওয়ায় পুরনো দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠে। জিয়ার সঙ্গে অনেক সেনা কমান্ডারের দূরত্ব তৈরি হয়, আবার সেনাবাহিনীর মধ্যেও বিভক্তি রয়ে গিয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে জিয়া নিহত হন। তার মৃত্যু সামরিক বাহিনীর বিভক্তির প্রতিফলন। বিএনপির দ্রুত বেড়ে ওঠার পথ অবশ্য তৈরি করে দিয়েছিলেন বিরোধী রাজনৈতিক শরিকের অন্তঃকলহ। জিয়া সামরিক শাসন থেকে অসামরিক ব্যবস্থায় যাওয়ার জন্য যে প্রক্রিয়া শুরু করেছিল তা শেষ হয় 1979 সালের সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। তবে ক্ষমতার অভিভাবক হিসেবে সামরিক বাহিনীর ভূমিকা থেকে গিয়েছিল। সংসদ বহাল হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সামরিক অসামরিক আমলাতন্ত্রের প্রভাব ছিল। বিএনপিতে নানান পেশার লোকের সমাবেশ ঘটেছিল। তাদের মধ্যে ছিলেন সামরিক বাহিনীর অনেক সাবেক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত অসামরিক আমলা, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, শিল্পপতি ও ব্যবসায়ী। এছাড়া ছিলেন পরস্পর বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা। মত ও পথের দিক থেকে এই ধরনের একটা বহুকেন্দ্রিক প্ল্যাটফর্ম হয়েও একটা মতাদর্শকে ভিত্তি করে রাজনৈতিক দল হতে পেরেছিল। এই মতাদর্শ শুধু আওয়ামী লীগ বিরোধিতা ছিল না, বাংলাদেশে জাতীয়তাবাদ অনেকের মতো ও পথের মানুষকে একত্রিত করতে পেরেছিল। আওয়ামী লীগের অনেকেই নতুন এই দলের সঙ্গে ভিড়েছিল। অধ্যাপক ইউসুফ আলী ও রিয়াজউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। তারা জিয়ার মন্ত্রিসভায় জায়গা পান। অধ্যাপক ইউসুফ আলী 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। 1979 সালের সংসদে নির্বাচিত না হয়েও তিনি মন্ত্রী হন। মুজিব সরকারের প্রতিমন্ত্রী একে ওবায়দুর রহমানকেও জিয়াস মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। জিয়া যেহেতু ক্ষমতার কেন্দ্রে থেকে বিএনপি তৈরি করেছিলেন, তার অবর্তমানে দলটি টিকে থাকা না থাকা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ ছিল। আইয়ুব খানের গড়া কনভেনশন মুসলিম লীগের এই অবস্থা হয়েছিল। দলটি আইয়ুব খান পতনের পর দৃশ্যপট থেকে হারিয়ে যায়। বিএনপি সম্পর্কে সিপিবি একবার মন্তব্য করেছিল, এই দল এক সরকার থাকা পর্যন্ত আছে, এই সরকার পতন হলে এই দল থাকবে না বলে মনে হয়। সিপিবির পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছিল। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।